শাটডাউনের অনিশ্চয়তায় রাষ্ট্র নির্বাচন পেছানোর দাবি ছাত্রদল সহ 5 প্যানেলের। যথাসময়ে ভোট চায় শিবির। বৈঠকে কমিশন, চাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ। টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা। সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে জিম্মি করে অর্থ আদায়। অভিযানে 84 উদ্ধার, আটক 3। এবং রাজশাহী বিভাগের 3 জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ। যাত্রীদের দুর্ভোগ, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি আন্দোলনকারীদের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাষ্ট্র নির্বাচনের 3 দিন আগেও পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শাটডাউন কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ অবস্থায় নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ভোট আয়োজনের দাবিতে স্মারকলিপি দিয়েছে 4টি প্যানেল। তবে ষড়যন্ত্রের অভিযোগ করে যথাসময়ে ভোটের দাবি শিবির সমর্থিত প্যানেলের। চলমান বৈঠকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। দীর্ঘ ৩৫ বছর পর ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোট। তবে পোষ্য কোটা স্থগিত ও গত ২০ সেপ্টেম্বর উপাচার্য সহ প্রক্টোরিয়াল বডির সদস্যদের লাঞ্ছনায় জড়িতদের শাস্তির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্যারিস রোডে মানববন্ধন ও প্রতিবাদ সভাও করেন তারা। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল আছে, কেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বহাল থাকবে না? এই যে আমাদেরকে জিম্মি করা এবং জিম্মি করার ধরন, তাদের আচরণ আমাদেরকে অনেক পীড়া দিয়েছে। এটা রাষ্ট্র নির্বাচনের জন্য খুবই হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে প্রশাসনও দায় এড়াতে পারবে না। উদ্ভূত পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজার ছুটি উপলক্ষে ক্যাম্পাস ছেড়েছেন অনেক শিক্ষার্থী। এ কারণে নির্বাচন অংশগ্রহণমূলক করতে পূজার পর নির্বাচন দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের। এদিকে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ভোট আয়োজনের দাবিতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সচেতন শিক্ষার্থী সংসদ, সার্বজনীন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, ইউনাইটেড ফর রাইটস সহ স্বতন্ত্র প্রার্থীরা। দ্রুত সিদ্ধান্ত নিতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপিও দেন 4টি প্যানেলের প্রার্থীরা। ভোটার নেই বললেই চলে, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে। তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন। যখন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ, এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না। তারা যে চলে গেছে, যে ভোটাররা হচ্ছে প্রাণভোমরা, তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায়? তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থীর অভিযোগ, নির্বাচন পেছাতে চক্রান্ত করছে একটি চক্র। যথাসময়ে নির্বাচন আয়োজনের দাবি তার। নির্বাচন অনেক বেশি পার্টিসিপেটরি হবে এখন 25 তারিখেই যদি নির্বাচন হয় সেক্ষেত্রে, এবং পূজার পর যদি আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে যাই সেক্ষেত্রে পার্টিসিপেশন যেমন কমে যাবে, ঠিক সেভাবে আমাদের শিক্ষা কার্যক্রম, একাডেমিক যে কার্যক্রম, এটাতে ব্যাঘাত ঘটবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। সব বিষয়গুলো আমরা আমাদের মিটিংয়ে নিয়ে এসে তারপরেই আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে। আমরা মিটিং শেষে এই নির্বাচন 25 তারিখে হবে বা হবে না সে বিষয়ে আমরা এই মিটিংয়ে সিদ্ধান্ত নেব। সব বাধা বিপত্তি কেটে গেলে উৎসব মুখর পরিবেশে ভোটের আশা শিক্ষার্থীদের। সময় সংবাদ, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। তবে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটা স্পষ্ট করেননি তিনি। বিকেলে সিনেট ভবনে এক বক্তব্যে তিনি এই কথা জানান। তিনি বলেন, একটা খুব সুন্দর রাকসু করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সবার সাহায্য, সহযোগিতা, আন্তরিকতা, এটি নিয়েই নির্বাচন হবে। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনকে প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। একটা খুব সুন্দর রাকসু নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং ইনশাআল্লাহ এই নির্বাচন হবে। ইলেকশনের ব্যাপারে আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেই কমিটমেন্ট থেকে আমরা এক পাও পিছাই। যে নির্বাচন কমিশন এবং প্রশাসনের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা পালন করছে। এই কারণে আসলে ক্লাস পরীক্ষা থেকে একাডেমিক সকল কার্যক্রম কিন্তু সকাল থেকেই বন্ধ হচ্ছে। আপনারা জানেন যে গতকালকে একদিনের জন্য কর্মবিরতি ডাক দিয়েছিলেন এবং এখানে আসলে মেইনলি তারা দুটি দাবি তুলে ধরেছিলেন। তাদের পোষ্য কোটা পুনর্বহাল করা, পাশাপাশি গত 20 সেপ্টেম্বর যে তাদের উপাচার্য সহ প্রক্টোরিয়াল বডির যারা সদস্য ছিল তাদেরকে যে লাঞ্ছিত করা হয়েছে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আসলে শাস্তির দাবি জানিয়েছেন। এই শাস্তির দাবিতে তারা আজকে মানববন্ধনের পাশাপাশি এখানে তারা প্রতিবাদ সভারও আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে। সব মিলিয়ে কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এর পরপরই যেহেতু বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ আছে, শিক্ষা কার্যক্রম, সেই জন্য কিন্তু অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন এমনটা দাবি করে 4টি প্যানেলের আসলে যারা প্রার্থী রয়েছেন, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু দাবি জানিয়েছেন এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সেই জন্য এই নির্বাচন আসলে পেছানোর দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনিও কিন্তু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন। তবে ভিন্ন কথা বলেছেন শিবির সমর্থিত জিএস প্রার্থী ফাহিম রেজা, তিনি কিন্তু বলেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে, এই নির্বাচন বানচাল যেন ষড়যন্ত্র থেকে সরে আসে, যেন 25 সেপ্টেম্বরে এই নির্বাচন দেওয়া হয়, এই দাবি কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে করা হয়েছে। এর পরপরই কিন্তু আমরা দেখেছি স্মারকলিপি প্রদান করা হয়েছে এই 4টি প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর, এবং নির্বাচন কমিশনার বিকেল 5টায় একটি বৈঠক শুরু করেছেন। আসলে এই নির্বাচন নিয়ে আসলে কি হচ্ছে, নির্বাচন পেছাচ্ছে নাকি আদৌ নির্বাচন 25 সেপ্টেম্বরে আসলে অনুষ্ঠিত হচ্ছে, এই নিয়ে কিন্তু তারা এখনও সেই বৈঠকটি করছেন। এবং এর বাইরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রার্থীর সমর্থক, বিভিন্ন দলের সমর্থক, ছাত্র সংগঠনগুলোর সমর্থকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত হয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে সেখান থেকে আসলে কি সিদ্ধান্ত গৃহীত হয়। কারণ আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল আগামী 25 সেপ্টেম্বর। সেই রাকসু নির্বাচনকে ঘিরে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্য থেকেও অনেকে কিন্তু এরই মধ্যে বাসা বাড়িতে কিন্তু চলে গেছেন। সামনে দুর্গাপূজাকে ঘিরে কিন্তু এক ধরনের কিন্তু অনিশ্চয়তা ছিলই। পাশাপাশি এই যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যে শাটডাউনের ডাক দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য, এই অনির্দিষ্টকালের এই শাটডাউনের ডাক দেওয়ার ফলে আরও অনিশ্চয়তা কিন্তু বেশি করে আরও যেন ঘিরে ধরেছে এই রাকসু নির্বাচনকে ঘিরে। এই জন্য আর কিছুক্ষণ পরে হয়তো এই নির্বাচনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা যখন ব্রিফিং করবেন এসে, তখন ফাইনালি আসলে জানানো যাবে যে নির্বাচনের ডেট পরিবর্তন হলো কি হলো না। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আছেন স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এখন পর্যন্ত কিন্তু 7টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে এই আগুন নিভানোর জন্য। যেহেতু কেমিক্যাল গোডাউনে আগুন, এই আগুনে কিন্তু এখন পর্যন্ত দগ্ধ অবস্থায় রাজধানীতে অর্থাৎ জাতীয় বার্ন ও প্লাস্টিক্স ইনস্টিটিউটে আসছে ফায়ার সার্ভিসেরই 4 জন কর্মী, এর মধ্যে একজন অফিসার রয়েছে। তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভেতরে তাদের চিকিৎসা, প্রাথমিক যে চিকিৎসা সেগুলো চলছে। তবে আরেকজন আসছেন, অর্থাৎ ওই আগুনে যে দগ্ধ হয়েছেন আরেকজন ঢাকা মেডিকেলে, এটি হচ্ছেন একজন দোকান কর্মচারী, তিনিও আহত হয়ে দগ্ধ হয়ে সেখানে ভর্তি রয়েছে। তবে স্বাভাবিকভাবেই আমি যে 4 জন এখানে আসছেন তাদের নাম একটু বলতে চাই। এর মধ্যে একজন ফায়ার ফাইটার, যার নাম হচ্ছে নুরুল হুদা, এবং একজন হচ্ছেন জয় হাসান, আরেকজন হচ্ছেন অফিসার জান্নাতুল নাইম, যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, এবং আরেকজন হচ্ছেন শামীম আহমেদ। এবং এই 4 জন এখন পর্যন্ত এখানে আসলেও আরও কয়েকজন ফায়ার ফাইটার যারা এই আগুনে দগ্ধ হয়েছেন তাদেরকেও কিন্তু এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। এবং বেশিরভাগের অবস্থাই কিন্তু আশঙ্কাজনক বলে ডাক চিকিৎসকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। যেহেতু কেমিক্যালের আগুন, এই আগুন নিভাতে গিয়ে এই ফায়ার ফাইটার যারা আহত হয়েছে তারা কিন্তু একদম ভেতরে ঢুকে গিয়েছিল। অতএব এই আগুনের যে ভয়াবহতা সেটি এখনও রয়েছে। তাদেরও যে অবস্থা খুব একটা সুবিধাজনক সেটিও কিন্তু না। ডাক্তারদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে কিছুক্ষণ আগেই যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত যারা আসছেন তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই প্রাথমিকভাবে। এখন একটু যদি কথা বলতে চাই, এখন পর্যন্ত কতজন এখানে আসছেন এবং রাস্তায় কতজন আসছেন এবং যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের আসলে কি অবস্থা, ডাক্তারদের পক্ষ থেকে আপনারা কি জানতে পারবেন?
না আসলে আমার স্যার আছে, স্যারের সাথে কথা বললে ভালো হয়। এই মুহূর্তে আসলে আমি কথা বলার সিনিয়র আছে তো ভেতরে। আচ্ছা, ধন্যবাদ। যেমনটি শুনলেন যে আসলে এখনো যেহেতু প্রাথমিক চিকিৎসা চলছে, অতএব এখনো নিশ্চিত করে আসলে কেউই বলতে পারছেন না যে কত শতাংশ তাদের পুড়ে গেছে বা তাদের আসলে কোথায় কোথায় পুড়ে গেছে বা শ্বাসনালীতে কি অবস্থা, এই বিষয়গুলো আসলে তারা এখনো বলতে পারছেন না। যদিও আমরা অপেক্ষমান অবস্থায় রয়েছি, তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমি বিস্তারিত প্রেক্ষাপটটা একটু বলে রাখি। বিকেল 3টার দিকে হঠাৎই কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটে এবং তারপর থেকেই আসলে এখন পর্যন্ত সেই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিট থেকে এসেছেন, অসংখ্য ফায়ার সার্ভিস, তারা কিন্তু সেই গাজীপুরের টঙ্গীতে সেই আগুন নেভানোর চেষ্টা করছেন এবং যারা আসলে দগ্ধ হয়ে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে তাদের জন্য এখানকার যে ইউনিটগুলো রয়েছে ফায়ার সার্ভিসের, তারা কিন্তু তাদের সিনিয়র অফিসার থেকে শুরু করে তাদের যে অন্যান্য কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। তো সব মিলিয়ে এখানকার অবস্থাও খুব একটা যে সন্তোষজনক সেটি নয়, কারণ যেহেতু অনেক বেশি বার্ন, আমি যেটি বলছিলাম যে দগ্ধতার পরিমাণ যেহেতু এই ফায়ার সার্ভিস কর্মীদের অনেক বেশি, অতএব কেউ সেটি আসলে নিশ্চিত করে বেশি, অতএব একটু টেনশনের বিষয় থেকেই যায় যে আসলে তাদের এখন কি অবস্থা। তবে কিছুক্ষণ আগেই এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যিনি আবাসিক সার্জন রয়েছেন, তিনি আমাদেরকে যেটি জানালেন যে যেহেতু তাদেরকে মাত্রই নিয়ে আসা হয়েছে, অতএব তাদের কি পরিমাণ দগ্ধতা আসলে হয়েছে এই বিষয়টি আসলে এখনও তারা বলতে পারছেন না। আমরা দেখছি যে দুই একজন ফায়ার কর্মীর যাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন, তাদের সাথে যেহেতু এই মুহূর্তে আসলে কথা বলার মুহূর্তে আসলে তারা নেই। আপনি আমার ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি মর্মাহত একটি ঘটনার সাক্ষী এই তাদের পরিবারের সদস্যরা, তারা এখানে আসছেন। অন্যান্য ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা হচ্ছে যে যদিও একটি তাদের এই দগ্ধতা নিয়ে আসলে কাজ করতে হয় সবসময়, অতএব স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনার সাক্ষী তাদের হতেই হয়। আমরা আচ্ছা আমরা আপনি আমার ইউনিফর্ম ধারী আমার ব্যাচমেট যদি আপনি একজন সিনিয়র অফিসারের সাথে কি আছে দেখছেন যে যারা আসলে আহত হয়ে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন, তাদের পরিবারের সদস্যরাও দু একজন এই মুহূর্তে আমাদের সামনে আসলে অবস্থান করছেন। তবে তারা কান্না করছেন, তারা দোয়াও করছেন যেন এই যে দগ্ধতা এটি যেন খুব বেশি না হয় এবং স্বাভাবিকভাবেই যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে সবসময় এটা নিয়ে তাদের কাজ করতে হয়, তবে তাদের মনেও কিন্তু একটি সাধারণত টেনশন থেকেই যায় যে দগ্ধতার আসলে কি পরিমাণ হয়েছে। যদিও যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই এখানকার যে আবাসিক সার্জন রয়েছে তিনি আমাদের জানালেন যে এখন পর্যন্ত তাদের প্রাথমিক যে চিকিৎসা সেটি চলছে, তবে কিছুক্ষণ পরেই হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের কত শতাংশ পুড়ে গেছে এই বিষয়গুলো আমাদেরকে জানানো হবে। তবে এখন পর্যন্ত 4 জন উপস্থিত হয়েছেন, আরও যারা দগ্ধ হয়েছেন তারা এখানে আসছেন। এখন পর্যন্ত 4 জন ফায়ার সার্ভিস কর্মী এখানে চিকিৎসা নিচ্ছেন এবং আরও একজন দোকান কর্মচারী যে হচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদে আমি আরও ভালো আপডেট আপনাদের দিতে পারবো। গাজীপুরের কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধদের সর্বশেষ অবস্থা জানছিলাম ঢাকা মেডিকেল থেকে। বাংলার সময় আরও থাকছেন। টানা বৃষ্টি আর উজানের ঢলে পানি বেড়েছে কুড়িগ্রামের সব নদ-নদীতে। 20টি পয়েন্টে নতুন করে ভাঙন শুরু। এক সপ্তাহে সর্বশ্রান্ত অর্ধশত পরিবার। ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর 5 আসন কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। আগামী 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটটি দায়ের করেন বিএনপির 2 নেতা জহিরুল হক শাহজাদা মিয়া সহ 16 জন ব্যক্তি। রিটকারীর আইনজীবী জানান 1970 সাল থেকে 2008 সাল পর্যন্ত সদরপুর ও চরভদ্রাসম এলাকা নিয়ে ফরিদপুর 4 এবং ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর 5 সংসদীয় আসন হিসেবে নির্বাচন হয়ে আসছিল। পরবর্তীতে সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা 3 উপজেলা নিয়ে একটি আসন করা হয়। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর 5 আসন করা প্রশ্নে
রুল জারি করায় সন্তোষ প্রকাশ করেছেন রিটকারীরা। চরভদ্রাসন এবং সদরপুর উপজেলার সমন্বয়ে এবং ফরিদপুর ৫ শুধুমাত্র ভাঙ্গা উপজেলার সমন্বয়ে দুটি স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা হবে না বা গঠন করা হবে না, এই কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। আইন হলো জনগণের জন্য, জনগণের স্বার্থ দেখানোর আইনের কাজ। সেটা যদি আইন রক্ষক হয়ে ভক্ষক হয়, ইলেকশন কমিশনার ঠিক তাই করেছে, যার জন্য আমরা উচ্চ আদালতে এসেছি। উচ্চ আদালত রুল দিয়েছে, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল, আশা করি আমাদের ন্যায় বিচার পাবো। শারদীয় দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও দৃঢ় হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সারা দেশে 33,000 মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 80,000 স্বেচ্ছাসেবী থাকবে। কোথাও নিরাপত্তা ঝুঁকির শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা, এবং এইটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব প্রান্তে। 4 আগস্ট ফেনীর মহিপাল চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন 10 জন। ওই ঘটনায় নিজেকে আহত দাবি করে শতাধিক মানুষের বিরুদ্ধে 13 মাস পর মামলা করেছেন এক যুবক। তবে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ। এতে ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়া সজলের রিপোর্ট। 2024 সালের 4 আগস্ট সরকার পতনের আগের দিন ফেনীর মহিপালের চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় 10 জন, আহত হন শত শত মানুষ। 13 মাসেরও বেশি সময় পর চলতি বছরের 17 সেপ্টেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনায়েতুল্লাহ ফেনীর আদালতে একটি মামলার আবেদন করেন। নিজেকে ছাত্রদল কর্মী ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে দাবি করেন তিনি। 17 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় এক এক স্ববিরোধী বক্তব্য দিলে তৈরি হয় ধূম্রজাল। 24-টা নিচে আমি এই প্রথমত প্রাথমিক চিকিৎসা এখানে করায়, আবার আমার ঢাকাতে করাইছে। আপনি যে 24-এ গুলি খেয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন কোথায়? 24 সালেরটা আমি প্রাথমিক চিকিৎসা নেই, 24 সালেরটা আমি নিজে ঢাকাতে যা করেছি, আমার পার্সোনাল একটা। অভিযোগ উঠেছে এনায়েতুল্লাহ মামলার কথা বলে চাঁদা দাবি করছেন, তবে তিনি বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ না বলে জানান দলটির নেতারা। কোনো কমিটিতে আছে বলে আমি তাকে চিনি না। এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। 13 মাস পর এমন মামলার পেছনে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলো এ ঘটনায় ক্ষুব্ধ। মামলাগুলোর কপিগুলা এই অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনে জনে গিয়ে হচ্ছে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে। একসময় যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল তারা বর্তমানে এই সকল মামলা বাণিজ্যের সাথে এবং অযথা হয়রানি করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। মূল হত্যা মামলাগুলো তদন্ত বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে এই মামলাগুলো হচ্ছে বলে আমার বিশ্বাস। মামলা দেওয়ার নাম করে কারো কাছে টাকা পয়সা দাবি করে তাদেরকে আপনাদের তথ্য প্রমাণ থাকলে এভিডেন্স সহকারে আমাদের কাছে অভিযোগ জানান। মামলায় 3 সাংবাদিক সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বাংলা সময় আরও থাকছে। ভরা মৌসুমেও বরিশালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। পোর্ট রোড আড়ত থেকে 6 দিনে মাত্র 80 মন ভারতে রপ্তানি। চাহিদা মতো সরবরাহ না থাকায় হতাশ ব্যবসায়ীরা। কক্সবাজারের টেকনাফের উপকূলীয় পাহাড়গুলো যেন মানব পাচারকারীদের আস্তানায় পরিণত হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে রোহিঙ্গা ও বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায় করছে চক্রটি। 72 ঘন্টার অভিযানে আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি 84 জনকে উদ্ধার ও 3 পাচারকারীকে আটক করেছে বিজিবি ও র্যাব। দুর্গম পাহাড়, চারপাশে গহীন অরণ্য, এরই মধ্যে গড়ে উঠেছে মানব পাচারকারীদের একের পর এক আস্তানা। হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী চক্র দমনে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ও রাজাছড়া এলাকায়। অভিযানের প্রথম ধাপে উদ্ধার করা হয় 4 জনকে। ধরা পড়ে এক পাচারকারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক দলে ভাগ হয়ে 72 ঘণ্টাব্যাপী চালানো হয় যৌথ অভিযান। প্রথমে রাজাছড়ায়, পরে আরও একাধিক আস্তানায় অভিযান চালিয়ে একের পর এক উদ্ধার করা হয় বন্দী থাকা মানুষকে। এ সময় রাজাছড়ার একটি পাহাড়ে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের 2 সদস্যকে আটক করে বিজিবি ও র্যাব। আস্তানাগুলো থেকে জব্দ করা হয় 3টি অস্ত্র, 3 রাউন্ড গুলি ও 2টি রামদা। সংঘবদ্ধ চক্রের যারা পিছনে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরেই তাদেরকে ধরতেও পারবো। যারা পলাতক আছে এদের সবাইকেই আমরা তালিকা করছি, যাদের পাচ্ছি না। গহীন জঙ্গল এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পেয়েছে, বাট অচিরেই আপনারা দেখতে পাবেন যে এরা আইনের আওতায় আসে। কক্সবাজার কাজ কোম্পানি, পরে শুনছি যে এদিকে লবণে কাজ চলে, লেবারি, পরে লবণে কাজ করছে, এসে কাজ করার পরে সে আমাকে এখানে বিক্রি করে দেয় 25,000 টাকা নেই। 50,000 টাকা মুক্তিপণ দাবি করে, আমি টাকা দিতে চাই না, পরে আবার আমাকে অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করে। সেই সময় আমি পালানোর সুযোগ পাই। আমাদের জামাতের সাথী আছে, আমাদের লোকজন জামাতে গেছিল, পরে আর বাসায় বেড়াতে আসছিলাম, মোবাইলটা নিয়ে গেল, পরে এক গুদামে লেগে গেল, জন্না দিয়ে সাইদা সবাই দেখি রোহিঙ্গা, সবাই যাবি মালয়েশিয়া। র্যাব ও বিজিবির 72 ঘণ্টার যৌথ অভিযানে উদ্ধার হয় 84 জন, যার মধ্যে 18 জন বাংলাদেশি এবং 66 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শারদীয় দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও দৃঢ় হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সারা দেশে 33,000 মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 80,000 স্বেচ্ছাসেবী থাকবে। কোথাও নিরাপত্তা ঝুঁকির শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা, এবং এইটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব প্রান্তে। 4 আগস্ট ফেনীর মহিপাল চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন 10 জন। ওই ঘটনায় নিজেকে আহত দাবি করে শতাধিক মানুষের বিরুদ্ধে 13 মাস পর মামলা করেছেন এক যুবক। তবে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ। এতে ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়া সজলের রিপোর্ট। 2024 সালের 4 আগস্ট সরকার পতনের আগের দিন ফেনীর মহিপালের চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় 10 জন, আহত হন শত শত মানুষ। 13 মাসেরও বেশি সময় পর চলতি বছরের 17 সেপ্টেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনায়েতুল্লাহ ফেনীর আদালতে একটি মামলার আবেদন করেন। নিজেকে ছাত্রদল কর্মী ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে দাবি করেন তিনি। 17 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় এক এক স্ববিরোধী বক্তব্য দিলে তৈরি হয় ধূম্রজাল। 24-এরটা নিচে আমি এই প্রথমত প্রাথমিক চিকিৎসা এখানে করায়, আবার আমার ঢাকাতে করাইছে। আপনি যে 24-এ গুলি খেয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন কোথায়? 24 সালেরটা আমি প্রাথমিক চিকিৎসা নেই, 24 সালেরটা আমি নিজে ঢাকাতে যা করেছি, আমার পার্সোনাল একটা। অভিযোগ উঠেছে এনায়েতুল্লাহ মামলার কথা বলে চাঁদা দাবি করছেন। তবে তিনি বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ না বলে জানান দলটির নেতারা। কোনো কমিটিতে আছে বলে আমি তাকে চিনি না। এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। 13 মাস পর এমন মামলার পেছনে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলো এ ঘটনায় ক্ষুব্ধ। মামলাগুলোর কপিগুলা অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনে জনে গিয়ে হচ্ছে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে। একসময় যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল তারা বর্তমানে এই সকল মামলা বাণিজ্যের সাথে এবং অযথা হয়রানি করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। মূল হত্যা মামলাগুলো তদন্ত বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে এই মামলাগুলো হচ্ছে বলে আমার বিশ্বাস। মামলা দেওয়ার নাম করে কারো কাছে টাকা পয়সা দাবি করে, তাদেরকে আপনাদের তথ্য প্রমাণ থাকলে এভিডেন্স সহকারে আমাদের কাছে অভিযোগ জানান। মামলায় 3 সাংবাদিক সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বাংলা সময় আরও থাকছে।
ভরা মৌসুমেও বরিশালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। পোর্ট রোড আড়ত থেকে 6 দিনে মাত্র 80 মণ ভারতে রপ্তানি। চাহিদা মতো সরবরাহ না থাকায় হতাশ ব্যবসায়ীরা। কক্সবাজারের টেকনাফের উপকূলীয় পাহাড়গুলো যেন মানব পাচারকারীদের আস্তানায় পরিণত হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে রোহিঙ্গা ও বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায় করছে চক্রটি। 72 ঘন্টার অভিযানে আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি 84 জনকে উদ্ধার ও 3 পাচারকারীকে আটক করেছে বিজিবি ও র্যাব। দুর্গম পাহাড়, চারপাশে গহীন অরণ্য, এরই মধ্যে গড়ে উঠেছে মানব পাচারকারীদের একের পর এক আস্তানা। হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী চক্র দমনে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ও রাজাছড়া এলাকায়। অভিযানের প্রথম ধাপে উদ্ধার করা হয় 4 জনকে। ধরা পড়ে এক পাচারকারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক দলে ভাগ হয়ে 72 ঘণ্টাব্যাপী চালানো হয় যৌথ অভিযান। প্রথমে রাজাছড়ায়, পরে আরও একাধিক আস্তানায় অভিযান চালিয়ে একের পর এক উদ্ধার করা হয় বন্দী থাকা মানুষকে। এ সময় রাজাছড়ার একটি পাহাড়ে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের 2 সদস্যকে আটক করে বিজিবি ও র্যাব। আস্তানাগুলো থেকে জব্দ করা হয় 3টি অস্ত্র, 3 রাউন্ড গুলি ও 2টি রামদা। সংঘবদ্ধ চক্রের যারা পিছনে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরেই তাদেরকে ধরতেও পারবো। যারা পলাতক আছে এদের সবাইকেই আমরা তালিকা করছি, যাদের পাচ্ছি না। গহীন জঙ্গল এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পেয়েছে, বাট অচিরেই আপনারা দেখতে পাবেন যে এরা আইনের আওতায় আসবে। ওদের কাজ কোম্পানি, পরে শুনছি যে এদিকে লবণে কাজ চলে, লেবারি, পরে লবণে কাজ করছে, এসে কাজ করার পরে সে আমাকে এখানে বিক্রি করে দেয়। 25,000 টাকা নেই। 50,000 টাকা মুক্তিপণ দাবি করে, আমি টাকা দিতে চাই না, পরে আবার আমাকে অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করে। সেই সময় আমি পালানোর সুযোগ পাই। আমাদের জামাতের সাথী আছে, আমাদের লোকজন জামাতে গেছিল, পরে আর বাসায় বেড়াতে আসছিলাম, মোবাইলটা নিয়ে গেল, পরে এক গুদামে লেগে গেল, জন্না দিয়ে সাইদা সবাই দেখি রোহিঙ্গা, সবাই যাবি মালয়েশিয়া। র্যাব ও বিজিবির 72 ঘন্টার যৌথ অভিযানে উদ্ধার হয় 84 জন, যার মধ্যে 18 জন বাংলাদেশি এবং 66 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে অস্ত্রসহ 8 সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের গুইল্লাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, আহমদ হোসেন নামে চেয়ারম্যানের লেবু বাগানে কাজ করছিল শ্রমিকরা। এ সময় বাগানে হামলা করে তাদের মারধর করে সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের আটক করে ক্যাম্পে নিয়ে যান সেনাবাহিনী সদস্যরা। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবহন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী বিভাগের 3 জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায় গন্তব্যে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। ব্যাগ হাতে কাউন্টারের সামনে যাত্রীরা। এর মধ্যেই শাটার লাগিয়ে চলে যান কাউন্টারের লোকজন। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রেখেছেন তারা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, রাজশাহী ঢাকা রুটের স্টাফদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক 1,100 থেকে 1,250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। কিন্তু প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে 2,000 টাকা করার দাবি তাদের। শুধু আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন দেখতে চান আন্দোলনকারীরা। আমাদের যে কথাবার্তা ছিল বেতন করাকে, তাতে আমাদের সাথে মিলে আসে নাই। আমাদের গ্যাজেটে যেটা ভাড়া বেতন আছে আমরা সেটাই দাবি, এছাড়া আর কোনো কিছু দাবি নাই। আমাদের দাবি সভা যদি মালিকানা না মানে তবে তো কর্মসূচি চলবে। বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকল্প উপায়ে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আমার ননদ অসুস্থ, একবারে লাইফ সাপোর্ট আমি যাবো দেখতে মুন্সিগঞ্জ যাবো, ইমার্জেন্সি চিকিৎসা করুন, অনায়াসা থেকে গাড়ি বন্ধ, তাতে আমাকে ভোগান্তি হচ্ছে। প্রত্যেকটা কাউন্টারে ঘুরে ঘুরে কোনো কাউন্টারে টিকিট পেলাম না। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। দিনাজপুর বিরামপুর সীমান্তে রাতের আধারে বিএসএফ এর পাহারায় বেড়া নির্মাণ করেছেন ভারতের কৃষকেরা।
বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। গতকাল মধ্যরাতে কাটলা ইউনিয়নের কিয়ার মাহমুদপুর সীমান্তের এস বাংলা পিলার থেকে 10 গজ দূরে প্রায় আধা কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ করা হয়। বিএসএফ এর পাহারায় সীমান্তে ভারতের কৃষকরা বেড়া নির্মাণ করেছেন। এ ব্যাপারে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সেই বেড়া অপসারণ করা হবে বলে জানায় 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুদ্দৌলা। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন হয়েছে। গেল এক সপ্তাহে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত 50টি পরিবার। প্রতিদিনই ঘরবাড়ি, গাছপালা ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী পাড়ের মানুষ। ভাঙনের হুমকিতে হাজার হাজার ঘরবাড়ি, শত শত হেক্টর আবাদি জমি, গাছপালা, হাটবাজার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এসব নদ-নদীর 20টি পয়েন্টে নতুন করে ভাঙন শুরু হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের 9টি পয়েন্টে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ চলছে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই বরিশালে। এমনকি সংকটের কারণে চাহিদা মতো ভারতে রপ্তানিও করতে পারছে না দাবি করে ব্যবসা ধসের শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। 6 দিনে 80 মন ইলিশ রপ্তানি হয়েছে পোর্ট রোড মৎস্য আড়ত থেকে, যা গত বছর একই সময়ের চেয়ে প্রায় 40 মন কম। 16 সেপ্টেম্বর থেকে 19 দিনে বরিশালের 4টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমতি পেয়েছে, কিন্তু আড়তে ইলিশ কম আসায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, গত বছরের রপ্তানি শুরুর 6 দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় প্রায় 150 মন, কিন্তু এবার 6 দিনে রপ্তানি হয়েছে 80 মন। গত বছর এই জনপদ থেকে 24 টন ইলিশ রপ্তানি হয় ভারতে। শাটডাউনের অনিশ্চয়তায় রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদল সহ 5 প্যানেলের। যথাসময়ে ভোট চায় শিবির, বৈঠকে কমিশন। চাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ। এবং জুলাই যোদ্ধা দাবি করে ফেনীতে 13 মাস পর মামলা যুবকের। আসামি 3 সাংবাদিক সহ কয়েকশো। চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ, রাজনৈতিক দলগুলোর ক্ষোভ। এই ছিল বাংলা সময়। এরপর কিছুক্ষণ পরই সন্ধ্যা সময় নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন সময়।